হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য শিক্ষালয়া। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কলন বিদ্যার প্রয়োগ থেকে স্পর্শক এবং অভিলম্ব অর্থাৎ ট্যানজেন্ট এবং নর্মাল। আমি তো তোমাদেরকে প্রথম ক্রমের অবকলন করিয়ে দিয়েছি। তোমরা এখন নিশ্চয়ই শিখে গেছো কি করে কোনো অপেক্ষককে ডেরিভেটিভ করতে হয়। তাই আমি আজকে তোমাদেরকে এই ডেরিভেটিভের প্রয়োগের থেকে এই চ্যাপ্টারটা নিয়ে এসেছি, যাতে তোমাদের ডেরিভেটিভের প্রয়োগ কোথায় করতে হয়, কিভাবে করতে হয়, যাতে সেই বিষয়ে তোমাদের নলেজটি কি ধীরে ধীরে ডেরিভেটিভের সাথে ক্লিয়ার হতে শুরু করে। যেহেতু আমরা ডেরিভেটিভের দুটো পার্ট করেছি, তাই আমরা ডেরিভেটিভের সাথে এইভাবে ডেরিভেটিভের যে সমস্ত প্রয়োগের চ্যাপ্টারগুলো আছে, প্রয়োগের অধ্যায়গুলো আছে, আমরা একে একে ধীরে ধীরে সেই চ্যাপ্টারগুলোকেও সাথে নিয়ে চলব। এইবার আমি তোমাদের ডেরিভেটিভ চ্যাপ্টার করতে গিয়ে একটু বলে দিয়েছিলাম যে ডেরিভেটিভের চ্যাপ্টারে কোথায় কোথায় প্রয়োগ করতে হয়। আমি বলেছিলাম আমরা যখন প্রথম ক্রমের অবকলন শিখেছিলাম, সেই প্রথম ক্রমের অবকলনের সাহায্যে অ্যাকচুয়ালি আমরা কি নির্দেশ করি। তো আজকে আমাদের চ্যাপ্টারের যে নাম ট্যানজেন্ট এবং নর্মাল, তো সেই ট্যানজেন্ট এবং নর্মাল অ্যাকচুয়ালি দুটো সরল রেখা অথবা স্ট্রেট লাইনে বলতে পারো। তো একটি সরল রেখার প্রবণতা বা নতি নির্ণয় করার জন্য আমরা কলনবিদ্যার হেল্প নিই এবং আমরা প্রথম ক্রমের অবকলনের সাহায্যে বা প্রথম ক্রমের ডেরিভেটিভের সাহায্যে কি করতে পারি, কোনো স্পর্শক বা কোনো অভিলম্বের নতি বা প্রবণতা নির্ণয় করতে পারি। তো সেই জন্যই আমাদের প্রথম ক্রমের অবকলনটা শেখা হয়েছিল আজ। আর তাই আজকে আমরা সেই চ্যাপ্টারের উপর বেস করে যে প্রয়োগের অধ্যায় আছে তা আজকে শুরু করতে যাচ্ছি। তো চলো আমরা শুরু করি আজকে আমাদের ট্যানজেন্ট এবং নর্মালের ক্লাস। সবাই লক্ষ্য করো, তোমাদের স্ক্রিনের মধ্যে একটি আমি ছবি দিয়েছি, তাই না? যেখানে এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে এবং ছবির মধ্যে ব্লু কালারের একটি রেখাও তোমরা দেখতে পাচ্ছ, বক্ররেখা দেখতে পাচ্ছ, যাকে আমি নাম দিয়েছি y ইকুয়ালস টু fx। এবং সেই বক্ররেখার এম বিন্দুতে আমি একটি স্পর্শক অঙ্কন করেছি, ইংলিশে যেখানে আমি লিখেছি ট্যানজেন্ট। তোমরা সবাই ছবির মধ্যে দেখতে পাচ্ছ সেই ট্যানজেন্ট অথবা স্পর্শককে আমি গ্রিন কালারে এঁকেছি, তাই না? তো এই স্পর্শক কি করছে? এই স্পর্শক মনে করো এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করেছে? এক্স অক্ষের সাথে সাই কোণ উৎপন্ন করেছে। এবার যেহেতু তোমরা সবাই ক্লাস 11-এ সরলরেখার অধ্যায়টা শিখেছো, তাহলে আমি নিশ্চয়ই এটা আশা করতে পারি যে তোমরা সবাই জানো কি করে স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে কোনো সরলরেখার কি নির্ণয় করা যায়, নতি বা প্রবণতা নির্ণয় করা যায়। তো যদিও তোমরা হয়তো মনে রেখেছো অথবা মনে রাখোনি, তবুও আমি একবার বলে দিচ্ছি। আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে শিখেছিলাম যদি কোনো সরলরেখা এক্স অক্ষের সাথে থিটা কোণে নত হয়, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি সে থিটা কোণে নত অবস্থায় থাকে, তাহলে আমরা সেই সরলরেখার কি বের করতে পারি? প্রবণতা বের করতে পারি, আর যার ফর্মুলা ছিল ট্যান থিটা। তো এখানে যদি এই ট্যানজেন্ট এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সাই কোণ উৎপন্ন করে, তাহলে আমি স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে কি বলতে পারি? তাহলে আমরা স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে বলতে পারি এর প্রবণতা বা নতি কত হয়ে যাবে? ট্যান সাই হয়ে যাবে। কিন্তু এ তো গেল স্থানাঙ্ক জ্যামিতির প্রসেস। যখন আমরা কলন বিদ্যা শিখবো তখন আমরা কি করব? তখন আমরা ডেরিভেটিভ করব। কিন্তু ডেরিভেটিভটা করব কার? দেখো, এখানে যে ট্যানজেন্ট আমি এঁকেছি সেটা তো কোনো একটা বিন্দুতে এঁকেছি, এবং সেই বিন্দুটা কোথায় আছে? সেই বিন্দুটা আছে একটি বক্ররেখার উপরে। তাই আমাদেরকে কি করতে হয় কলন বিদ্যাতে, যে বক্রের মধ্যে কোনো স্পর্শক অঙ্কন করা হয়েছে সেই বক্রের সমীকরণটিকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয়। এবং তারপরে কি করতে হয়, যে বিন্দুতে স্পর্শ করেছে সেই বিন্দুতে ওই ডেরিভেটিভের মানটি নির্ণয় করতে হয়। তো সেখান থেকেই আমরা কি করতে পারি, কলন বিদ্যার সাহায্যে কোনো স্পর্শকের প্রবণতা বা নতি নির্ণয় করতে পারি। বুঝতে পারলে সবাই কি করে নির্ণয় করতে হয়? তো এই হচ্ছে প্রথম ক্রমের অবকলনের একটা ছোট্ট প্রয়োগ। তো এখানে যে ট্যানজেন্ট যে বা স্পর্শক হয়ে যে সরলরেখাটি আছে, সে এম বিন্দুতে, অর্থাৎ এম বিন্দুতে আমি যার স্থানাঙ্ক কি দিয়েছি? x0, y0। তো এখানে এম বিন্দুতে যদি y ইকুয়ালস টু fx বক্রকে এই গ্রিন কালারের লাইনটি স্পর্শ করে থাকে, তাহলে কি হবে? একটি স্পর্শক হয়ে যাবে। এবং আমরা এর প্রবণতা স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে কি বলতে পারি? ট্যান সাই, যদি সে এক্স অক্ষের সাথে সাই কোণে নত থাকে।
আচ্ছা, আর এখানে আমি বলতে পারি যেহেতু কলনবিদ্যার মাধ্যমে আমি এখানে বের করতে যাচ্ছি, তাহলে আমরা দেখো এখানে কিভাবে করতে পারি। আমি তোমাদেরকে পরের স্লাইডে নিয়ে যাচ্ছি। দেখো আমি পরের স্লাইডে লিখেছি স্পর্শকের প্রবণতা tan psi সমান সমান dydx থার্ড ব্র্যাকেটের নিচে x0, y0। বুঝতে পারলে? তাহলে এইভাবে আমরা স্পর্শকের প্রবণতা নির্ণয় করতে পারি। এইটুকু অবধি সবার ক্লিয়ার? চলো আমরা আবার প্রথম স্লাইডে ফিরে যাচ্ছি। তো প্রথম স্লাইডে দেখো আমি ওই ট্যানজেন্টেরই মধ্যে যেখানে এম বিন্দুতে সে স্পর্শ করেছে সেখানে আমি ওই ট্যানজেন্টের ওপর লম্বভাবে একটি সরলরেখা অঙ্কন করছি, যেটাকে আমি গ্রিন কালারে এঁকেছি এবং যাকে ইংলিশে বলা হচ্ছে নর্মাল এবং বাংলায় বলা হচ্ছে যাকে অভিলম্ব। অর্থাৎ অভিলম্ব জিনিসটা কি দাঁড়ালো, যদি কোনো বক্ররেখার কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা হয় তাহলে যে বিন্দুতে তুমি স্পর্শক অঙ্কন করেছো ঠিক সেই বিন্দুতে তুমি স্পর্শকের ওপরে যদি একটি লম্ব অঙ্কন করো তাহলে যে তুমি সরলরেখাটি পাচ্ছ তা কি বলা হবে, ওই বক্ররেখার কি অভিলম্ব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নর্মাল ট্যানজেন্ট পরস্পর কিভাবে আছে, পরস্পর লম্বভাবে আছে। তার মানে এই ট্যানজেন্টের যে প্রবণতা বা নতি এবং নর্মালের যে প্রবণতা বা নতি তারা পরস্পরকে যদি আমি গুণ করি তাদেরকে, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা ভ্যালু পাবো -1। কারণ সরলরেখা অধ্যায় ক্লাস 11 আমরা শিখেছিলাম যে দুটি সরলরেখা লম্ব হলে তাদের প্রবণতা দ্বয়ের গুণফল কি হয়, -1 হয়ে যায়। তাই এখানে ট্যানজেন্টের নতি যদি পরের স্লাইডে আমি দেখিয়ে দিচ্ছি এখন dydx থার্ড ব্র্যাকেটের নিচে x0, y0 হয়ে যায়, তাহলে আমরা সেখান থেকে নর্মালের নতি বা অভিলম্বের নতি কত বলতে পারি, অভিলম্বের নতি বলতে পারি dx dy, নিচে হচ্ছে x0, y0 এবং সামনে আমাদের দিতে হবে একটা মাইনাস চিহ্ন। তার কারণ এখন দেখো তুমি এই দুটো নতির যদি গুণ করো তাহলে আলটিমেটলি দেখা যাবে যে এখান থেকে যে রেজাল্টটা আসছে সেটা -1 আসছে। তাহলে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি সেই রুলটা এখানে কি করলো, সিদ্ধ করলো। তো এই জন্য এখানে একটি সূত্র থেকে আরেকটি সূত্র কি হলো, তৈরি হলো। তো এই তো গেল আমাদের স্পর্শকের প্রবণতা এবং অভিলম্বের প্রবণতায় জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে করতে হয়। এবার কেন আমরা স্পর্শকের প্রবণতা এবং অভিলম্বের প্রবণতা বের করার দিকে এত জোর দিচ্ছি, তার কারণ আমাদেরকে এই অধ্যায়ে যখন আমরা প্রশ্নাবলীগুলি সলভ করব তখন দেখব প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম কোয়েশ্চেন একটাই থাকে যে তোমাকে কি বলছে, স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে অথবা অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলছে। এবার স্পর্শকের সমীকরণ এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করব কোন টেকনিকে, কোন ফর্মুলায়, আমরা ক্লাস 11-এ একটি সরলরেখার সমীকরণ তৈরি করার জন্য যে ফর্মুলা ইউজ করেছিলাম সেই ফর্মুলায় আমরা করব। কিভাবে করতে হতো দেখো আমি তোমাদেরকে পরের স্লাইডে নিয়ে যাচ্ছি। পরের স্লাইডে কি লেখা আছে, y = fx বক্রের উপরিস্থিত x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তো আমি কি লিখেছি, y - y1 = প্রবণতা বের করার ফর্মুলা স্পর্শকের এবং তারপরে ইনটু হিসাবে x - x1। এবার এখানে এই টেকনিকটা আমরা ক্লাস 11-এ শিখেছিলাম যে একটি সরলরেখা যদি x1, y1 বিন্দুগামী হয় তাহলে আমরা y থেকে কোটি বাদ দেব অর্থাৎ y1 এবং x থেকে ভুজ বাদ দেব এবং ইকুয়ালস টু দিয়ে কি এবং মাঝখানে কি থাকবে ওদের গুণ হিসাবে, ওখানে থাকবে তোমার প্রবণতা। তো এখানে যেহেতু এর প্রবণতা এটা, সেই জন্য আমরা ক্লাস 11-এর টেকনিকে এখানে এই ফর্মুলাটা তৈরি করেছি। একই রকমভাবে অভিলম্বের ক্ষেত্রেও আমরা ওই ফর্মুলাটা ইউজ করেছি, শুধুমাত্র প্রবণতার জায়গায় অভিলম্বের প্রবণতা যে আমরা টেকনিকটা শিখলাম শুধু প্রবণতাটা কি হবে সেখানে গুণ অবস্থায় থাকবে। তো আশা করি তোমরা এইটুকু অবধি বুঝে গেছো যে এখানে আমরা স্পর্শকের প্রবণতা কি করে নির্ণয় করব, অভিলম্বের প্রবণতা কিভাবে নির্ণয় করব, তারপরে স্পর্শকের সমীকরণ এবং অভিলম্বের সমীকরণ। তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারের ছোট্ট একটু বেসিক জিনিস। তো আমরা এখন ধীরে ধীরে কি করব, অঙ্কের দিকে চলে যাব। তার কারণ অঙ্ক এখানে আমাদেরকে লিখে লিখে ভালো করে করতে হবে। তাই এই চ্যাপ্টারে যখন আমরা অঙ্ক করব লেখার দিকে তোমাদেরকে কি দিতে হবে, ধ্যান দিতে হবে। তার কারণ লেখার জন্য এই চ্যাপ্টারের নাম্বার আছে। আচ্ছা, তো আমাদের নেক্সট স্লাইডে যাওয়া যাক, যেখানে আমাদের প্রথম প্রশ্ন ওয়েট করছে। আমাদের প্রথম প্রশ্ন দেখো কি লেখা আছে, একটি পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে এবং বলেছে এই পরাবৃত্তের ওপরে x, y বিন্দুতে তোমাদের কি করতে হবে, x, y বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা কি করে এই অঙ্কগুলোকে করব, তোমাদের প্রথম কাজ হচ্ছে আমি তোমাদের একটা স্টেপ বলে দিচ্ছি কি করে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হয়
এবার কিছু কিছু প্রশ্নের মধ্যে বিন্দু দেওয়াও থাকবে, আবার কিছু কিছু প্রশ্নে বিন্দু দেওয়া থাকবে না। তো বিন্দু দেওয়া থাকলে কি করে করতে হয়, বিন্দু দেওয়া না থাকলে কি করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে আবার বিন্দু বের করার কিছু শর্তও দেওয়া থাকবে। তো সেই জন্য আমি তোমাদের সামনে আজকে কিছু অঙ্ক নিয়ে এসেছি, যেই অঙ্কগুলো শিখলে তোমরা এই প্রবলেমসগুলো অতি সহজে করতে পারবে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যদি কোনো স্পর্শক নির্ণয়ের ক্ষেত্রে বিন্দু দেওয়া থাকে তাহলে কি করতে হয়। তো এখানে যে প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছি, দেখো সেখানে আমাদেরকে এক্স কমা ওয়াই বিন্দু দেওয়া আছে। তো আমরা একেবারে অঙ্কে চলে যাচ্ছি, দেখছি কি করে অঙ্ক করতে হয়। তো ফার্স্ট স্টেপ হচ্ছে, আমাদেরকে যদি বিন্দু দেওয়া থাকে তাহলে ডাইরেক্ট আমরা প্রদত্ত সমীকরণটিকে অথবা সেই বক্ররেখাটিকে কি করব, এক্স এর সাপেক্ষে অবকলন করব। তার থেকে কি হবে, আমাদের সেই অবকলনটা নির্ণয় হয়ে যাবে। তারপরে আমরা পার্টিকুলার ওই বিন্দুতে আমরা ডিওয়াই ডিএক্স এর মান বের করব। ডিওয়াই ডিএক্স এর মান বের করার পরে আমরা এখন একটু আগে যে স্পর্শকের সমীকরণ বের করার ফর্মুলাটা শিখলাম, সেই ফর্মুলাটা কি করব, ইউজ করব। তো দেখো আমরা কি করেছি, প্রথমে কি করবে, প্রথমে তোমরা সমীকরণটিকে এইভাবে লিখবে যে প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ হলো, তারপরে এটাকে 1 নম্বর দেবে। 1 নম্বর দেওয়ার পরে তোমরা কি করবে, এইভাবে লিখতে হবে, এই ভাষাটা খুব ইম্পর্টেন্ট, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। এই কথাটা তোমাদের কিন্তু কলন বিদ্যায় লিখতেই হবে, যখনই ডেরিভেটিভ করবে এই কথাটা লিখতে হবে। তারপরে নর্মাল তোমাদের ডেরিভেটিভ তো শিখিয়ে দিয়েছি, ডেরিভেটিভ কীভাবে করতে হয়। তো এখানে ডেরিভেটিভ করা হয়েছে, ডেরিভেটিভ করা হওয়ার পরে দেখো ডিওয়াই ডিএক্স এর ভ্যালু তোমরা পেয়ে গেছো বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই। এখন আমাদের কি করতে হবে, যেহেতু প্রশ্নের মধ্যে এক্স কমা ওয়াই বিন্দু দেওয়া আছে, তাই আমাদেরকে এই এক্স কমা ওয়াই বিন্দুতে এই ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বের করতে হবে। এবার ডিওয়াই ডিএক্স এর ভ্যালু এক্স কমা ওয়াই বিন্দুতে নির্ণয় কি করে করতে হয়, অ্যাকচুয়ালি আমাদের যখন ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কোনো বিন্দুতে নির্ণয় করতে বলে, তখন আমরা কি করি, ওই ডিওয়াই ডিএক্স এর যেখানে এক্স আছে আমরা বিন্দুর ভুজ সেখানে বসাই, এবং ডিওয়াই ডিএক্স এর ভ্যালুতে যেখানে ওয়াই আছে আমরা বিন্দুর কোটি সেখানে বসাই। তো এখানে এক্স এর জায়গায় এক্সই বসছে এবং ওয়াই এর জায়গায় ওয়াই বসছে, তাই আলটিমেটলি ডিওয়াই ডিএক্স এর মান এক্স কমা ওয়াই বিন্দুতে ওই বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই এলো। এইটুকু অবধি সবার ক্লিয়ার। তাহলে আমরা প্রথম স্টেপটা, দ্বিতীয় স্টেপ কমপ্লিট করলাম, তাই না? প্রথমে ডেরিভেটিভ করলাম, তারপরে ডেরিভেটিভে আমরা বিন্দুর মান বের করলাম, দুটো স্টেপ কমপ্লিট হলো। থার্ড স্টেপে আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করব। তো স্পর্শকের সমীকরণ নির্ণয় করার পদ্ধতি আমি পরের স্লাইডে যাওয়ার আগে একবার মুখে মুখে বলে দিচ্ছি। প্রথমে কি লিখবো, প্রথমে ওয়াই লিখবো, তারপরে যেই বিন্দুতে আমাদের স্পর্শকের সমীকরণ বের করতে বলেছে তার কোটি মাইনাস করতে হবে, ইকুয়ালস টু দিয়ে আমাদের স্পর্শকের প্রবণতা ইনটু, তারপরে কি করতে হবে, এক্স থেকে মাইনাস করতে হবে বিন্দুর ভুজ। এই টেকনিকে আমরা করব। এবার যেহেতু এখানে বিন্দুর মধ্যে অলরেডি স্মল এক্স আর ওয়াই ইউজ হয়েছে, তো এখানে স্পর্শকের সমীকরণ নির্ণয় করার জন্য আমরা ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল এক্স ইউজ করব। আর বাদবাকি যে স্ট্রাকচারটা আমি তোমাদের বললাম, দেখো কোটির জায়গায় স্মল ওয়াই দিয়েছি এবং ভুজের জায়গায় স্মল এক্স দিয়েছি। তারপরে তোমরা এখান থেকে অনেকেই বিভিন্ন রকমভাবে এই সমীকরণটাকে সলভ করার চেষ্টা করবে, অর্থাৎ একটা সুন্দর সরলরেখা সমীকরণে আনার চেষ্টা করবে। তো আমি তোমাদের একটা প্রথাগত নিয়ম বলে দিচ্ছি, যেভাবে করলে তোমরা প্রত্যেকটা অঙ্কে একই পন্থাতে করলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো তোমরা কি করবে, যদি দেখো কোনো প্রবণতা এরকমভাবে ভগ্নাংশে আছে, তোমরা ভগ্নাংশের হর দিয়ে সমান চিহ্নের বাঁ পাশে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে গুণ করে দেবে, এবং ওই প্রবণতার লব দিয়ে তোমরা ডান সাইডে যেখানে স্ট্রাকচারটা গুণ আছে তাকে গুণ করে দেবে। তো এখানে দেখো তাই করেছি। এটা করার পরে তোমাদের নেক্সট স্টেপ হবে যে এক্স এবং ওয়াই কে এক সাইডে রাখা, এবং এবার কোন এক্স এবং কোন ওয়াইকে তোমরা এক সাইডে রাখবে। এখানে ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল এক্স এর কথা আমি বলছি। ক্যাপিটাল এক্স যুক্ত রাশি এবং ক্যাপিটাল ওয়াই যুক্ত রাশি আমরা কি করব, এক সাইডে রাখবো, অর্থাৎ বাঁ সাইডে রাখবো, আর ডান সাইডে থাকবে শুধুমাত্র ধ্রুবক সংখ্যা। দেখো এখানে তাই করা হয়েছে, এবং ডান সাইডে এসেছে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। যেহেতু এখানে স্মল এক্স কমা ওয়াই একটি বিন্দু, তাহলে আমরা এখানে স্মল এক্স এবং ওয়াইকে একটি সংখ্যা হিসেবে গণ্য করতে পারি। আর যেহেতু এ বি অলরেডি একটি সংখ্যা আমরা জানি কলনবিদ্যার ক্ষেত্রে, তাই এখানে রাইট হ্যান্ড সাইড পুরোটাই কি হয়ে যাচ্ছে, তোমাদের সংখ্যা হয়ে যাচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি কি, আমাদের সরলরেখার যে সাধারণ আকার ax প্লাস by ইকুয়ালস টু c, এই আকারে আমাদেরকে আনতে হয়। এইবার এই বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ারটা থেকে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার বি স্কোয়ার। এবার কি করে সেটা লিখতে পারি, দেখো তোমরা 1 নং সমীকরণ থেকে যদি তোমরা এখানে একটু সিম্পলিফাই করো, তাহলে আলটিমেটলি বি স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার আকৃতিটা আসে। তো আমরা এখানে 2 নম্বর যদি একে দিই, তাহলে 2 নং থেকে পাই, আমরা 2 নংয়ের সাহায্যে এই জায়গাটা কি করতে পারলাম, সলভ করতে পারলাম। তো বোঝা গেল বিন্দু থাকলে কি করে আমাদেরকে অঙ্ক করতে হবে। তো এই গেল আমাদের একটি উদাহরণ, যেখানে বিন্দু দেওয়া থাকলে কি করে সমীকরণ নির্ণয় করতে হয়।
এবার আমি তোমাদের যে অঙ্কটা দিতে চলেছি সেখানে বিন্দু দেওয়া থাকবে না, কিন্তু বিন্দু তোমাদেরকে বের করতে হবে, তারপরে তোমাদেরকে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। তো এখানে প্রশ্ন হলো, প্রশ্নের মধ্যে বলেছে যে y² = -36x অধিবৃত্তের উপর সেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যার কোটি ভুজের দ্বিগুণ। তাহলে এখানে কোটি আর ভুজের মধ্যে একটি সম্পর্ক দেওয়া আছে, আমাদের এই সম্পর্কের উপর বেস করে বিন্দু ধরতে হবে এবং তারপরে অঙ্ক করতে হবে। তো আমরা এখন নেক্সট নতুন টেকনিক শিখছি যে বিন্দু দেওয়া না থাকলে বিন্দু ধরে কি করে অঙ্ক করতে হয়। তো প্রথমে আমরা কি লিখবো, প্রথমে আমরা লিখবো প্রদত্ত অধিবৃত্তের সমীকরণ। এবার অধিবৃত্তের সমীকরণটিকে লিখে তোমরা 1 নম্বর সমীকরণ নাম দেবে। তারপরে যেহেতু বিন্দু দেওয়া নেই, এবার বিন্দু তো ধরতে হবে। এবার বিন্দু ধরা নিজের ইচ্ছা মতো ধরতে পারবো না, প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে কোটি এবং ভুজের মধ্যে সম্পর্ক। তো আমরা যদি এখানে ভুজকে আলফা ধরে নিই, তাহলে কোটি অবশ্যই তার 3 গুণ কি হয়ে যাবে, 3 আলফা। তো এখানে আমরা এর 1 নংয়ের উপরিস্থিত একটি বিন্দু 3 আলফা, 3 আলফা ধরে নিলাম। এখন যেহেতু তোমরা বিন্দু ধরেছো, অলওয়েজ মনে রাখবে যখন আমরা এই চ্যাপ্টারে কোনো অঙ্কে কোনো বক্রের উপর কোনো বিন্দু ধরে নেব, তখন আমাদের কি করতে হবে, ওই বিন্দু দিয়ে সমীকরণটিকে সিদ্ধ করতে হবে। এবং সিদ্ধ করার প্রসেসটা কি ছিল ক্লাস 11-এ, যে ভুজের জায়গায় আমরা ভুজকে বসাবো x এর স্থানে এবং কোটিকে বসাবো y এর স্থানে, তাই না? তো এখানেও আমাদের কি লিখতে হবে, 1 নংয়ে আমাদের 3 আলফাকে লিখতে হবে y এর স্থানে এবং আলফাকে লিখতে হবে x এর স্থানে। তাই আমি লিখেছি 1 নং থেকে পাই। এবার 1 নং থেকে পাই বলে আমি মানটা বসিয়েছি, মানটা বসিয়ে দেখো সলভ করলে আলফার দুটো ভ্যালু পাওয়া যাচ্ছে, একটা 0 এবং একটা -4। এবার অনেকেই বলবে স্যার তাহলে একটা বিন্দু তো 0,0 হয়ে যাবে আর একটা -4, -12 হয়ে যাবে, কিন্তু 0,0 বিন্দুটা নেওয়া যাবে না। তার কারণ 0-র সাথে যে সংখ্যাই গুণ করো না কেন 0ই আসবে। তাই তুমি 0কে 0 3 গুণ, 100 গুণ, 1 কোটি গুণ যে কোনো কিছু বলতে পারো। তাই এখানে 0,0 বিন্দুটা কিন্তু নেওয়া যাবে না, এখানে -4, -12 বিন্দুটি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো আমরা -4 এবং -12 বিন্দুটা অ্যাকচুয়ালি কি পেলাম, এখান থেকে পেয়ে গেলাম স্পর্শ বিন্দু স্থানাঙ্ক। তো এইভাবে আমাদের কোনো বিন্দু দেওয়া না থাকলে, বিন্দুর কোনো শর্ত দেওয়া থাকলে বিন্দু নির্ণয় করতে হয়। তারপরে ঠিক আগের অঙ্কটা যে প্রসেসে করেছি ওই প্রসেসেই করব। তারপরে আমরা কি করব, ওই 1 নং অধিবৃত্তকে কিসের সাপেক্ষে অবকলন করব, আমরা x এর সাপেক্ষে অবকলন করব। তারপরে অবকলন করার পরে এখানে -4, -12 যে বিন্দুটা দেওয়া আছে সেই বিন্দুতে আমাদের কি করতে হবে, ও স্পর্শকের প্রবণতা বা নতি নির্ণয় করতে হবে। এইটুকু অবধি তো ক্লিয়ার হয়ে গেল, শুধু মাঝখানে নতুন কি ঢুকলো, যে বিন্দু দেওয়া না থাকলে কি করতে হয়। তারপরে আমরা কি করব, নতি বেরিয়ে আসার পরে ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কিভাবে নির্ণয় করব, y থেকে কোটি বাদ দেব, ইকুয়ালস টু দিয়ে প্রবণতা ইনটু x মাইনাস ভুজ করব। এই টেকনিকটা অলওয়েজ মনে রাখবে। এবার দেখো এখানে প্রবণতা আবার ভগ্নাংশ এসেছে, তো এখানে হরে কে বসে আছে 2, 2 দিয়ে বাঁ সাইডে গুণ করে দাও, 3 দিয়ে ডান সাইডে গুণ করে দাও। গুণ করার পরে সিম্পলিফাই করার পরে আমরা এই স্পর্শকের সমীকরণ পেলাম। তো সবাই বুঝতে পারলে বিন্দু দেওয়া না থাকলে কি করে বিন্দু শর্ত ধরে অঙ্ক করতে হয়। তো এইভাবে আমাদেরকে অঙ্ক করতে হবে। ঠিক আছে, চলো যাওয়া যাক আমাদের পরের অঙ্কে। তোমাদের জন্য পরের প্রশ্ন হলো যে একটি উপবৃত্ত দেওয়া আছে এবং উপবৃত্তের উপর তোমাদের এমন একটি বিন্দু যার কোটি 2, এই কন্ডিশনে তোমাদের স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। অর্থাৎ স্পর্শকের সমীকরণটা তোমরা নির্ণয় তো করবে একটা বিন্দুতে, সেই বিন্দুর কোটি 2 দেওয়া আছে কিন্তু ভুজ কিছু দেওয়া নেই। তোমাদেরকে এখানে কি করতে হবে, এখানে তোমাদের বিন্দুর ভুজকে ধরে নিয়ে তারপরে অঙ্কটাকে করতে হবে। তো প্রথমে আমাদের নিয়ম কি, আমাদের যে সমীকরণটা দেওয়া আছে তাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দেবো। তো আমরা লিখবো প্রদত্ত উপবৃত্তের সমীকরণ দিলাম, দিয়ে 1 নম্বর দিলাম। তারপরে আমাদেরকে যেহেতু বিন্দু দেওয়া নেই তাই আমাদের ঠিক আগের অঙ্কটার মতো এখানে বিন্দু ধরে নিতে হবে। তো এখানে আমরা কি লিখবো, 1 নংয়ের উপরিস্থিত 2 কোটি বিশিষ্ট বা কোটি 2 বিশিষ্ট বিন্দুর স্থানাঙ্ক হলো আলফা, 2। এখানে আলফাটা আমি ভুজ ধরে নিয়েছি, যেহেতু ভুজ নেই, আর কোটি যেহেতু অলরেডি ছিল, কোটি থাকুক। তো যেহেতু এখানে বিন্দুটা আমরা ধরেছি, আমরা কি করব, সেই একই নিয়ম, বিন্দু ধরতে গেলে বিন্দু ধরে আমাদের কি করতে হয়, সিদ্ধ করতে হয়। তো আমরা এখানে সিদ্ধ করলাম 1 নং সমীকরণে, তাই লিখেছি 1 নং থেকে পাই। 1 নং থেকে পাই বলে আমরা দেখলাম আলফার ভ্যালু এখানে আমরা পেলাম মাইনাস প্লাস বা +-3। তো +-3 হওয়ার জন্য আলফার 2 রকম ভ্যালু এলো, এবং আলফার 2 রকম ভ্যালু হওয়ার জন্য আমাদের এখানে 2 রকমের স্পর্শ বিন্দু এসেছে। তো এখন আমাদের কি করতে হবে, প্রশ্নের মধ্যে 2 রকমের স্পর্শ বিন্দু আসতেই পারে। তো আমাদের এই 2 রকম স্পর্শ বিন্দুতেই প্রবণতার মান নির্ণয় করতে হবে এবং তারপরে 2 রকম আমাদের সমীকরণ আসবে। তো এখন আমরা কি করব, আমাদের এখন স্টেপ হচ্ছে বিন্দু নির্ণয় করার পরে
ডেরিভেটিভ করা। তো 1 নং সমীকরণকে আমরা কিসের সাপেক্ষে ডেরিভেটিভ করব? আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। এবার ডেরিভেটিভ তো তোমরা সবাই শিখেছো, ডেরিভেটিভটা তোমরা একটু চেক করে নেবে। তো এখানে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বেরিয়ে এলো। এবার ডিওয়াই ডিএক্স এই ভ্যালুটা বেরিয়ে আসার পরে আমাদেরকে এই দুটো বিন্দুতেই আলাদাভাবে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু নির্ণয় করতে হবে। দেখো আমি তোমাদের এখানে দুটো বিন্দুতেই আলাদাভাবে ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করে দিয়েছি, একটা -3/8, একটা হচ্ছে +3/8। এখন আমাদেরকে কি করতে হবে? আলাদা আলাদাভাবে দুটো বিন্দুতেই স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা -3, 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ এখন নির্ণয় করব। চলো নেক্সট স্লাইডে দেখছি। তো -3, 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হলো, দেখো y থেকে কোটি বাদ গেছে, মাইনাস দিয়ে 3/8 দিয়েছি কারণ প্রবণতা -3, 2 বিন্দুতে -3/8, তারপরে x + 3। এবার এখানে x + 3টা এলো কি করে? x এর পরে তো স্যার মাইনাস চিহ্ন হওয়ার কথা, x এর পরে মাইনাস চিহ্ন আছে, কিন্তু মাইনাস দেওয়ার পরে তারপরে কি লিখতে হয়? তারপরে -3 লিখবো, তার কারণ এখানে ভুজের ভ্যালু কত? -3, সেই জন্য মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস। এই জিনিসটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই জন্য এখানে x + 3 হয়ে গেল। তারপরে আমি তোমাদের যে শিখিয়ে দিয়েছি 8 দিয়ে বাঁ দিকে গুণ করব, কিন্তু এখানে -3 দিয়ে ডান দিকে গুণ করব। এই ছোট্ট জিনিসটা না মনে রাখবে, তাহলে কি হবে? একটি অঙ্কে এক এক রকম পদ্ধতি তোমরা অ্যাপ্লাই করবে না, তাহলে ভুল হওয়ার চান্সটা কম। একই নিয়মে যদি সব অঙ্ক করো তাহলে তোমাদের করণবিদ্যা প্রয়োগ চাপটা সুবিধা, নাহলে বিভিন্ন রকমের রকম ফের করবে, তাহলে তোমাদের প্রবলেম হবে। তো এখান থেকে আমরা প্রথম সমীকরণ পেলাম 3x + 8y = 25। এই একই পদ্ধতিতে তোমরা যদি আরেকটি বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, তাহলে তোমরা যেটা আমি তোমাদেরকে এখানে করে দিয়েছি সেটা এখানে পেয়ে যাবে, তাই না? আশা করি তোমরা এটা পেয়ে যাবে। আচ্ছা, তো নিশ্চয়ই তোমরা সব কিছু ধীরে ধীরে বুঝতে পারছো। চলো যাওয়া যাক নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কেও আমাদের একটা বক্র দেওয়া আছে, যে বক্রের সমীকরণটা দেখতে পাচ্ছ এটা একটি বৃত্তের সমীকরণ। এই বৃত্তের ওপরে আমাকে এমন একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলেছে যেখানে যেখানে বিন্দুটি অক্ষ থেকে সমদূরবর্তী, অর্থাৎ এক্স অক্ষ থেকেও দূরত্ব যত, ওয়াই অক্ষ থেকে দূরত্ব তত। এবার এটার অর্থ হলো সেই বিন্দুর ভুজ এবং কোটি কি হবে? ইকুয়াল হবে। তো আমাদের এখানে এমন একটি বিন্দুর স্থানাঙ্ক ধরতে হবে যার ভুজ এবং কোটি অভিন্ন, অর্থাৎ সেম। তো আমরা এখানে ধরে নিলাম আলফা, আলফা হলো এই বিন্দুর স্থানাঙ্ক। তারপরে কি নিয়ম? আমাদের আলফা, আলফা দিয়ে এখানে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার ফলে দেখতেই পাচ্ছ এখানে আলফার ভ্যালু দুরকম পেয়েছি, একটা হলো 3 আর একটা হলো 1। তো যেহেতু বলেছে এখানে সমদূরবর্তী তাই ভুজ কোটি সেম, তাহলে একটি বিন্দু স্থানাঙ্ক হবে 3,3 এবং অপর বিন্দু স্থানাঙ্ক হবে 1,1। এবার তোমরা অনেকেই এখানে ভুল করে 3,1 করতে পারো, কিন্তু কখনোই তা কিন্তু হবে না, তাই না? 3,3 এবং 1,1 হয়ে যাবে। তো এবার আমরা কি করব? এবার আমরা 1 নং এর উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করব। তো x এর সাপেক্ষে অবকলন করার পরে দেখতেই পাচ্ছ ধীরে ধীরে আমরা dy dx এর ভ্যালু পেলাম 3 - x / y - 1। এবার আমরা স্পর্শকের নতি 3,3 বিন্দুতে বের করব এবং স্পর্শকের প্রবণতা এবার 1,1 বিন্দুতে বের করব। 3,3 বিন্দুতে তো 0 হয়ে গেছে খুব সহজেই, তার কারণ উপরে 3 - x আছে, 3 থেকে 3 বাদ গেল। কিন্তু স্যার আপনি এখানে কি করেছেন? dy dx 1,1 বিন্দুতে 2/0 লিখেছেন, এটা তো অসংগত হয়ে যায়। হ্যাঁ, আমি এখানে 2/0 লিখেছি, তার কারণ আমাদের যখন স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে তখন এই আকৃতিটা তোমাদের অঙ্ক করতে সুবিধা করবে। আর যদি তোমরা এখানে আগেই অসংগত লিখে দাও, আমিও দেখো পাশে অসংগত লিখে দিয়েছি, যদি আগেই এটা অসংগত লিখে দাও তখন ক্যালকুলেশন করতে পারবে না। তো ক্যালকুলেশনের খাতিরে আমাদেরকে 2/0 আকারটা লিখতে হলো। তো যেহেতু 3,3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ আমরা এখন পেয়ে যাচ্ছি y - 3 = 0, তার কারণ 0 × x - 3 লিখতে হবে আমাদেরকে, সেই জন্য এখানে আমরা ডাইরেক্ট 0 লিখে দিলাম, তাই না? এইবার 1,1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ যখন আমি নির্ণয় করছি, দেখো এখানে প্রথমে আমাদের y থেকে তো 1 বাদ দিতে হবে, তারপরে আমরা প্রবণতাটা লিখলাম 2/0, তারপরে সেখানে x - 1ও লিখলাম। এইবার যেহেতু আমি তোমাদেরকে শিখিয়েছি যে ওই প্রবণতা যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে তার হর দিয়ে বাঁ দিকে গুণ করতে হয় এবং লব দিয়ে ডান দিকে গুণ করতে হয়। দেখো এই টেকনিকটা এখন তোমাদের অঙ্কটাকে ইজি করে দেবে। তো নিচে যেহেতু 0 আছে, 0 দিয়ে বাঁ দিকে গুণ করতে পারি তো, অসংগত যদি না বলি, পারি তো, বাঁ দিকে গুণ করলাম, তাহলে বাঁ দিকে টোটাল অংশটাই 0 হয়ে গেল। আর ডান দিকে 2 দিয়ে যদি গুণ করো বা 2 রেখে দাও, 2 × x - 1 থাকলো, তার মানে 2 × x - 1 = 0। সেখান থেকে খুব সহজেই কি করতে পারো? x - 1 = 0 বলতে পারো। তো এই সুবিধা যেহেতু আমাদের হবে, সেই জন্য আমি অঙ্কটাকে এইভাবে করেছি। তো আশা করি তোমরা পদ্ধতিটা বুঝতে পারছো কি করে অঙ্ক করতে হয়। আচ্ছা,
চলো যাওয়া যাক আমাদের নেক্সট প্রশ্ন। তো নেক্সট প্রশ্ন দেখো, তো নেক্সট প্রশ্ন হচ্ছে x ইকুয়ালস টু a cos থিটা এবং y ইকুয়ালস টু b sin থিটা এবং থিটা ইজ ইকুয়াল টু π/3 বিন্দুতে আমাদের কি করতে হবে, π/3 বিন্দুতে আমাদেরকে নির্ণয় করতে হবে সমীকরণ কিসে, স্পর্শকে। তো x ইকুয়ালস টু a cos থিটা এবং y ইজ ইকুয়াল টু b sin থিটা থেকে কি করে dy dx নির্ণয় করতে হয় আমি তোমাদেরকে কিন্তু ডেরিভেটিভের প্রথম ক্রমের যে অধ্যায়টা শিখিয়েছি সেখানে পার্ট 1-এ শিখিয়ে দিয়েছি, যদি ভুলে যাও গিয়ে দেখবে। এখানে একবার আমি বুঝিয়ে দিচ্ছি, যেহেতু এখানে x এবং y দুটোই থিটার অপেক্ষক, আমাদেরকে কি করতে হবে, x কে থিটার সাপেক্ষে এবং y কেও থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাই এখানে dx d থিটা এবং dy d থিটা বের করলাম। তারপরে আমরা dy dx কি করে নির্ণয় করবো বুঝতেই পেরেছো, এইভাবে আমরা dy dx এখানে নির্ণয় করবো। এবার এখানে আমরা dy dx এর এখানে দেখো আমি cos থিটা বাই sin থিটাই রেখে দিয়েছি, tan cot থিটা করিনি, কিন্তু তোমরাও করো না। তার কারণ এখানে এই অঙ্কটি তোমাদের মানে এইভাবে রাখার ফলে তোমাদের দেখবে যখন আমি আরো বড় অঙ্ক করাবো সেখানে দেখবে এই আকৃতিটা সুবিধা করবে, কিন্তু cot থিটা করে দিলে তোমাদের একটু অসুবিধা হতে পারে। তো আমি সেই জন্য তোমাদেরকে কি করলাম, আগের থেকে বলে রাখলাম, আর এইভাবে এই জন্য রাখলাম যাতে তোমাদের অভ্যেসটা থাকে, বুঝতে পেরেছো, সেই জন্য। তো থিটা ইজ ইকুয়াল টু π/3 বিন্দুতে স্পর্শকের নতি তোমরা বের করতে পারো, মনে মনে ওটাকে cot থিটা ভেবে cot π/3 মান জানো তোমরা সবাই 1/√3। তো এখানে আলটিমেটলি দাঁড়ালো -b/a 1/√3। তো এবার স্পর্শকের সমীকরণ বের করা খুবই ইজি। তো স্পর্শকের সমীকরণ থেকে দেখো কি করব, যেহেতু আমাদের থিটা ইজ ইকুয়াল টু π/3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হবে, তাই আমরা y মাইনাস কোটি তো লিখবো, কিন্তু কোটিটা লিখবো কি স্যার, সমীকরণে y ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, b sin থিটা। তো আমরা কি করব, y থেকে ওই রাশিটাই বাদ দেব এবং x থেকে a cos থিটা রাশিটাই বাদ দেব। টেকনিকটা মনে থাকবে, y থেকে y ইকুয়ালস টু যেটা দেওয়া থাকবে y থেকে সেটা বাদ দেব এবং x থেকে সেটা বাদ দেব যেটা x ইকুয়ালস টু দেওয়া আছে। বোঝা গেল? আচ্ছা, তো এখানে y মাইনাস b sin থিটা লিখবো না, π/3 লিখবো, তার কারণ π/3 বিন্দুতে। একই রকম ভাবে x মাইনাস a cos থিটা লিখবো না, a cos π/3 লিখবো। তারপরে আমি তোমাদেরকে যেভাবে শিখিয়েছি তোমরা একটু ক্যালকুলেশনটা ভালো করে দেখে নেবে। ক্যালকুলেশন তো খুবই ইজি। আমি কি করেছি, আবার ওই একইভাবে ডান পাশে থাকা প্রবণতার হর দিয়ে বাঁ দিকে গুণ করেছি এবং -b দিয়ে ডান সাইডে গুণ করেছি। টেকনিকটা ভুলবে না, এইভাবেই করবে। তারপরে তোমাদের কাজ হচ্ছে x প্লাস by ইকুয়ালস টু c আকৃতিতে নিয়ে আসা। তাই আমরা x যুক্ত রাশিকে এবং y যুক্ত রাশিকে বাঁ দিকে রেখেছি এবং ডান দিকে রেখেছি শুধুমাত্র 2ab। তো সবাই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কি করে অঙ্ক করতে হয়। আচ্ছা, চলো এবার আমাদের যাওয়া যাক পরের প্রশ্নে। তো পরের প্রশ্নে আমরা কি করব, পরের প্রশ্নে আমরা এখানে একটা শর্ত দেওয়া থাকবে, সেই শর্ত অনুযায়ী কাজ হবে। তো এখানে একটি বৃত্তের সমীকরণ দেখতে পাওয়া যাচ্ছে, বৃত্তের সমীকরণ দেওয়া আছে। আমাদের বৃত্তের সেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলেছে যেখানে dy dx এর ভ্যালু কত, -1, অর্থাৎ dy dx এর মান দেওয়া আছে। এখানে dy dx এর মান -1 দেওয়া আছে মানে বুঝতে পারছো, অর্থাৎ dy dx এর মান কোনো একটি সংখ্যা দেওয়া আছে মানে অলরেডি প্রবণতা তোমাদের দেওয়া আছে, প্রবণতা -1 দেওয়া আছে, কিন্তু বিন্দু দেওয়া নেই। এবার তোমরা বলে স্যার প্রবণতা যখন দেওয়া আছে তাহলে তো কাজটা সহজ হয়ে গেল, আমাদের তো কিছুই করতে হলো না। বাট বিন্দু দেওয়া না থাকলে তোমরা x থেকে কি বিয়োগ করবে এবং y থেকে কি বিয়োগ করবে, তাই না? তো আমাদেরকে এখানে বিন্দুর ভুজ এবং কোটি দুটোই বের করতে হবে, সেই জন্য আমাদেরকে এখানে বিন্দুও ধরতে হবে। এবার যেহেতু এখানে বিন্দু ধরার মধ্যে কোনো টেকনিক দেওয়া নেই, এই ক্ষেত্রে আমরা কি করে বিন্দু ধরবো, এরকম অনেক প্রশ্ন দেওয়া থাকবে যেখানে বিন্দু ধরার কোনো টেকনিক দেওয়া থাকবে না, তোমাদেরকে একটা বিন্দু ধরতে হবে। এবার যেমন তেমন বিন্দু তো ধরলে হবে না, অঙ্কের কাজ অনুযায়ী আমাদেরকে বিন্দু ধরতে হবে। তো আমরা কি করব, এই পরিস্থিতিতে এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা বিন্দু ধরে নেব x1, y1। তো প্রথমে তোমরা আগের নিয়মের মতো প্রদত্ত বৃত্তের সমীকরণ লিখে নাম্বারিং করে দেবে 1 নাম্বার। তারপরে তোমরা কি করবে, x1, y1 বলে এই বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু ধরে নেবে। দেখো আমি লিখে দিচ্ছি, এবং সেই বিন্দুটা এমন বিন্দু যার জন্য dy dx এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, -1। এইবারে যেহেতু আমরা বিন্দু ধরেছি তাহলে নিয়ম কি বলছে, নিয়ম বলছে যে আমাদের বিন্দু দিয়ে সমীকরণ কি করতে হবে, সিদ্ধ করতে হবে। সেই জন্য আমরা x1² + y1² কত পেয়ে গেছি 8, এবং তাকে অবশ্যই 2 নম্বর করে রাখবে। এটা আমাদের কাজে লাগবে কি বের করতে, কোটি এবং ভুজ বের করতে কাজে লাগবে। তারপরে তোমরা ডেরিভেটিভ করবে। তো ফার্স্ট স্টেপ বিন্দু ধরা, সেকেন্ড স্টেপ বিন্দু দিয়ে সিদ্ধ করা, সিদ্ধ করে যে সমীকরণটা আসলো তাকে নাম্বারিং করে দেওয়া, থার্ড স্টেজে আসলো তোমাদের ডেরিভেটিভ করা। ডেরিভেটিভ হয়ে গেল,
ফোর্থ স্টেজে কি আসবে, ওই x1, y1 বিন্দুতে তোমাদের ডেরিভেটিভের ভ্যালুটা বের করতে হবে। তো ডেরিভেটিভের ভ্যালু এসেছে আমাদের -x1, y1। এইবার যেহেতু প্রশ্নের মধ্যে দেওয়া আছে dy/dx এর ভ্যালু -1, তাহলে আমরা প্রশ্নানুযায়ী বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটা বলতেই পারি যে -x1/y1 সমান কত হতে পারে, বা হতে পারে -1। তাহলে এখান থেকে আমরা x1 সমান পেয়ে গেলাম y1। এবার যেহেতু যেহেতু এখানে x1 এবং y1 সমান, তাই আমরা এখানে x1 এর 2 নম্বর সমীকরণ যেটা আমরা রেখে দিয়েছি, সেখানে x1 এর স্থানে y1 এ লিখতে পারো, y1 এর স্থানে x1 ও লিখতে পারো। তো এখানে আমরা y1 এর স্থানে ধরে নিলাম x1 লিখেছি, তাহলে আমরা 2 নং থেকে পাই x1² + x1² সমান 8। তো এখান থেকে তোমরা সলভ করে দেখো x1 এর ভ্যালু পেয়ে গেল +-1। অবশ্যই খেয়াল রাখবে যদি স্কোয়ার থাকে সেখান থেকে প্লাস-মাইনাস করে দুটো ভ্যালু বের করতে হবে, কখনোই একটি ভ্যালু বের করবে না। তা যেহেতু x1 এর ভ্যালু আর y1 এর ভ্যালু সেম, তাহলে এখানে y1 এর ভ্যালু ওখান থেকে আমরা কি বলতে পারি, +-4 বলতে পারি, তাই না? তাহলে এখান থেকে আমরা অতি সহজেই বলতে পারি যে স্পর্শবিন্দু স্থানাঙ্ক +-4, +-4। তো এইবার আমরা আলাদা ভাবে এখানে স্পর্শকের সমীকরণ বের করবো না, আমরা একবারই শিখবো কি করে প্লাস-মাইনাস চিহ্ন দিয়ে কাজ করতে হয়। এটাও আমাদের বড় অঙ্ক করতে অনেক সহজ করে দেবে। তো তোমরা কি করবে, y মাইনাস লিখবে, মানে স্পর্শকে যখন সমীকরণ বের করব তখন y মাইনাস লিখলে, y মাইনাস লেখার পরে প্লাস-মাইনাস চিহ্ন দিয়ে 4কে রেখে দিলে। একইভাবে ওখানে -1 তো আমাদের দেওয়া ছিল, তাই -1 লিখেছি প্রবণতা, তারপরে x মাইনাস +-4 লিখলে। এইবারে তোমরা ভাবো যদি মাইনাস চিহ্নর পরে ব্র্যাকেটে প্লাস চিহ্ন থাকে তাহলে সেটা কি চিহ্নে রূপান্তরিত হয়ে যায়, মাইনাস চিহ্নে। আর মাইনাস চিহ্নের পরে যদি কোনো মাইনাস চিহ্ন গুণ অবস্থায় থাকে তাহলে সেটা কি চিহ্নে রূপান্তরিত হয়ে যায়, প্লাস চিহ্নে। সেই জন্য যখন আমরা +-4 এর ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম তখন আগের মাইনাসের জন্য সেটা মাইনাস প্লাস চিহ্নে পরিণত হলো। এই জিনিসটা তোমাদেরকে একটু মেনটেন করতে হবে। একই রকমভাবে x এর পরে মাইনাস দিয়ে যে +-4 ছিল, ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দেওয়ার জন্য সেখানে প্লাস-মাইনাস থেকে রূপান্তর হবে মাইনাস-প্লাস। তো এইবার আমাদের নিয়ম হচ্ছে x কে বাঁ দিকে রাখা এবং y কে বাঁ দিকে রাখা। যেহেতু x এর চিহ্ন নেগেটিভ এসছে তাই তুমি x কে বাঁ দিকে নিয়ে আসো, x পজিটিভ হয়ে যাবে, আর -+4 কে তুমি ডান সাইডে নিয়ে যাও। এবার যখন আমরা সমাধান করি তখন সাইড চেঞ্জ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তো যেহেতু 4 এর চিহ্ন যদি নেগেটিভ থাকতো ডান সাইডে গেলে হতো পজিটিভ, তাই ওপরের মাইনাস চিহ্ন ডান সাইডে গেলে হয়ে যাবে প্লাস, আর নিচের প্লাস চিহ্ন ডান সাইডে চলে গেলে হয়ে যাবে মাইনাস। তো আমরা অ্যাকচুয়ালি ডান সাইডে তাহলে কি পেলাম, প্লাসে 8, মাইনাসে 8, +-8 পেয়ে গেলাম। তো আমাদের যখন দুটো চিহ্ন একসাথে থাকবে তো আমরা এইভাবে অঙ্ক করতে পারবো। এতক্ষণ ধরে আমরা যে অঙ্কগুলো করলাম তা সবই ছিল স্পর্শকের উপর বেস করে। তো একটা অভিলম্বের অঙ্ক দেখা যাক। অভিলম্ব এবং স্পর্শকের অঙ্কের মধ্যে কোনো তফাৎ নেই, শুধুমাত্র প্রবণতার জায়গাটাই আলাদা, আর বাকি সব কিছু সেম। চলো তোমাদের জন্য নেক্সট প্রশ্ন অভিলম্বের জন্য। তো এখানে প্রশ্নে দেওয়া আছে x³ + y³ = 3axy বক্রের উপর 3a/2, 3a/2 বিন্দুতে তোমাদের অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তো আমরা যথারীতি এখানে ফার্স্টে সমীকরণটিকে 1 নাম্বার দেব, তারপরে যেহেতু বিন্দু দেওয়া আছে টেনশনের কোনো কারণ নেই, আমরা শুধুমাত্র এখানে কি করব, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, বা তোমরা ডাইরেক্ট y এর সাপেক্ষেও ডেরিভেটিভ করতে পারো। তো তোমাদেরকে আমি ফার্স্টে আজকের জন্য x এর সাপেক্ষে ডেরিভেটিভ করাচ্ছি, যেহেতু সবই আমি x এর সাপেক্ষে করিয়েছি। তো তোমরা কি করবে, ফার্স্টে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে দেখো ডেরিভেটিভটা তোমাদেরকে ভালো করে ধীরে ধীরে দেখতে হবে, যেহেতু আমি কলনবিদ্যা শিখিয়ে দিয়েছি সেই জন্য তোমরা আশা করি ডেরিভেটিভটা দেখলে বুঝতে পারবে, তাই আমি ডেরিভেটিভটা বলে দিচ্ছি। আচ্ছা, আর যদি তোমাদের প্রবলেম হয় ডেরিভেটিভ বুঝতে, আমার ফার্স্ট ডেরিভেটিভের পার্ট 1 এর ভিডিওটা দেখবে, পার্ট 2 এর ভিডিও দেখবে, তোমরা বুঝে যাবে ডেরিভেটিভ কিভাবে করতে হয়। তো এখানে ডেরিভেটিভ করে আমরা dy/dx এর ভ্যালু তো পেয়ে গেলাম ay - x² y² - ax। তো এবার আমাদের কি করতে হবে, এই বিন্দুতে অভিলম্বের প্রবণতা আমরা বের করব। কিন্তু যেহেতু আমরা dy/dx বের করেছি, আমাদেরকে তো অভিলম্বের সময় চাই dx dy, তাই না? তো আমরা dy/dx এর ভ্যালুটাকে না অন্যন্য করে ওর উপরে আমরা x এর জায়গায় আর y এর জায়গায় যথাক্রমে ভুজ আর কি বসাবো, কোটি বসাবো। তো আমরা মনে মনে যদি এই dy/dx এর ভ্যালুটাকে অন্যন্য করি তাহলে উপরে হয়ে যাচ্ছে y² - ax, তো y এর জায়গায় বসবে 3a/2, তাহলে 3a/2 হোল স্কয়ার লিখবো, দেখো লিখেছি। তারপরে -ax আছে, তাহলে আমরা -a দিয়ে ডট দিয়ে কি লিখবো, 3a/2। তার মানে আমরা হরকে মনে মনে উপরে ভেবে উপরে লিখছি, কারণ আমাদের dx dy তৈরি করতে হবে। তারপরে আমরা বাই দিয়ে কি লিখবো, প্রথমে দেখো তাহলে উপরে ছিল ওদিকে ay,
তাহলে a ইন্টু ওয়াই এর ভ্যালু 3a/2 আর মাইনাস দিয়ে এক্স স্কোয়ারের জায়গায় লিখতে হবে 3a/2 হোল স্কোয়ার, আর সামনে আমাদের দিয়ে দিতে হবে একটা মাইনাস চিহ্ন। তো সেখান থেকে আমরা আলটিমেটলি পেলাম এখানকার প্রবণতা হলো 1, তার মানে অভিলম্বের প্রবণতা হয়ে গেল 1। এখন আমরা যখন সমীকরণ নির্ণয় করব আমরা ডাইরেক্ট 1 বসাবো প্রবণতার স্থানে, আর আগের মতোই ওয়াই থেকে কোটি বাদ যাবে এবং এক্স থেকে ভুজ বাদ যাবে। তো এখানে দেখো সলভ করে আমরা যে সমীকরণটা পেলাম সেটা হচ্ছে x - y = 0, এবং এটি একটি মূল বিন্দুগামী সরলরেখা। মনে রাখবে যদি কোনো সরলরেখার মধ্যে ধ্রুবক সংখ্যার জায়গায় 0 চলে আসে তাহলে সেই সরলরেখাটা কি মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে তোমাদের যদি কোনো অঙ্কে বলা থাকে যে প্রমাণ করো অভিলম্বটি বা স্পর্শকটি মূল বিন্দুগামী সরলরেখা, ঘাবড়ানোর দরকার নেই। ঘাবড়ে না গিয়ে তোমরা কি করবে, তোমরা 0,0 বিন্দু দ্বারা সিদ্ধ করে দেখাবে যে রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু লেফট হ্যান্ড সাইড আসে কিনা। যদি 0 চলে আসে তাহলে অবশ্যই, আর এটাও মনে রাখবে যে যদি কনস্ট্যান্ট 0 হয়ে যায় তাহলে অবশ্যই সেটা কি হবে, সেটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। আচ্ছা, এইটুকু অবধি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আরেকটা অঙ্ক আমরা অবিলম্বের করে নিচ্ছি, তারপরে আমরা একটা নতুন অঙ্কে চলে যাব। তো এবারে প্রশ্ন হচ্ছে x = 80² y = 2at এই বক্রের টি বিন্দুতে বের করতে বলেছে। আচ্ছা, কে কে জানে x = 80² y = 2at এই আকৃতিটি কোন বক্ররেখার প্যারামেট্রিক আকার? এই আকৃতিটি হলো অধিবৃত্তের প্যারামেট্রিক আকার। মনে থাকবে সবার, তোমরা পড়েছো কিন্তু ক্লাস 11। তো আমরা কি করব, সিম্পল একটু আগে করেছিলাম একটা x = a cos θ y = b sin θ, ঠিক ওইভাবেই আমরা এখানে ডেরিভেটিভ করব, কিন্তু কার সাপেক্ষে? t এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো আমরা ফার্স্ট t এর সাপেক্ষে দুটোকে ডেরিভেটিভ করলাম, y কে এবং x কে, তারপর আমরা dx dt এবং dy dt পেয়ে গেলাম। এইবার আমরা যেহেতু আগের অঙ্কের dy dx বের করেছি, এই অঙ্কে এখানে করব না, যেহেতু অভিলম্বের অঙ্ক, আমরা dy dx নয় dx dy নির্ণয় করব। তাই এখানে dx dy এর জায়গায় আমরা লিখতে পারি dx dt dt dy। এবার এই টেকনিক কোথায় শেখানো হয়েছে? এই টেকনিক শেখানো হয়েছে প্রথম ক্রমের অবকলনের পার্ট 1-এ, তোমরা দেখে নেবে। তারপরে আমরা মান বসিয়ে dx dy এর ভ্যালু পেয়ে গেলাম t। এবার টি বিন্দুতে কি করে নির্ণয় করতে হয়? অ্যাকচুয়ালি টি বিন্দু মানে টি এর স্থানে টি লিখে দাও। তো dy dx এর ভ্যালু dx dy এর ভ্যালু টি বিন্দুতে এখানে কত আসবে? -t। তার কারণ অভিলম্বের প্রবণতাতে মাইনাস চিহ্ন একটা গুণ করতে হয়। তো এখান থেকে আমরা -t পেয়ে গেলাম অভিলম্বের প্রবণতা। তারপরে যেভাবে আমাদেরকে অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হয় আমরা ঠিক এইভাবে অভিলম্বের সমীকরণ নির্ণয় করব। y থেকে কোটি বিয়োগ ইকুয়ালস টু প্রবণতা ইন্টু x মাইনাস ভুজ। তারপরে x আর y যুক্ত পদকে বাঁ সাইডে, তারপর ডান দিকে শুধুমাত্র পড়ে থাকবে কনস্ট্যান্টস। তো আশা করি তোমরা এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। তাহলে তোমরা কি কি শিখলে? তোমরা শিখলে কি করে প্রবণতা বের করতে হয়, তারপর কি করে সেখান থেকে স্পর্শকের এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হয়, বিন্দু দেওয়া থাকলে কি করে করতে হয়, বিন্দু না দেওয়া থাকলে কি করে করতে হয়, এবং বিন্দু দেওয়া নেই কিন্তু বিন্দু বের করার জন্য কিছু শর্ত দেওয়া আছে তাহলে কি করে করতে হয়। তো স্টেপ বাই স্টেপ এইভাবে আমাদের ছোট ছোট অঙ্কগুলো বাড়িতে করতে হবে, তবেই আমরা এই চ্যাপ্টারের বড় বড় অঙ্কগুলো করতে পারবো। আচ্ছা, তো এইটুকু গেল প্রথম আমাদের আজকে টেকনিক। এবার সেকেন্ড টেকনিক হচ্ছে আজকে আমরা শিখব কোনো একটা বিন্দু থেকে কোনো বৃত্তের ওপর যদি স্পর্শক অঙ্কন করা হয় তাহলে সেই বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য কত। তো দেখো এখানে দেওয়া আছে x1, y1 বিন্দু থেকে x² + y² = a² বৃত্ত এবং x² + y² + 2gx + 2fy + c = 0 বৃত্তের থেকে স্পর্শকের দূরত্ব কত? স্পর্শকের দূরত্ব বের করার জন্য তোমাদের কি করতে হবে? প্রথমে একটা রুট ওভার চিহ্ন দিতে হবে। রুট ওভারের ভেতর তোমরা কি করবে, যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটিকে সেই প্রদত্ত বিন্দু দিয়ে সিদ্ধ করে বসাবে। অর্থাৎ আমি যদি x কে x1 দিয়ে সিদ্ধ করি তাহলে x1², y কে যদি y1 দিয়ে সিদ্ধ করি প্লাস y1² লিখবো। তারপরে যদি ইকুয়াল টু চিহ্ন দিয়ে সমীকরণের ডান সাইডে কিছু থাকে তাহলে তাকে রাইট হ্যান্ড সাইড থেকে আমাদেরকে বাঁ দিকে আনলে যে আকৃতিটা হয় সেইভাবে লিখতে হবে রুটের ভেতরে। তাহলে আমাদের x² + y² = a² ছিল, a² কে বাঁ দিকে আনলে -a² হয়ে যায়, তাই আমরা রুটের ভেতরে লিখেছি x1² + y1² - a²। বোঝা গেল? তাহলে এই টেকনিকটা যদি আমরা ওই বড় বৃত্তের সমীকরণের জন্য ইউজ করি তাহলে কিভাবে হবে? বড় সমীকরণটাতে ইউজ করো, x এর জায়গায় x1² হয়ে গেল, y² এর জায়গায় y1² হয়ে গেল, সিদ্ধ করলে 2g x1 হয়ে যাবে, 2f y1 হয়ে যাবে, এবং c যেহেতু অলরেডি বাঁ সাইডে ছিল তাই বাঁ সাইডেই আছে, কোনো অসুবিধা নেই, শুধু পুরোটাকে একটি রাখতে হবে রুট আন্ডারের ভেতরে। তো এই গেল আমাদের কোনো বিন্দু থেকে কোনো বৃত্তের দূরত্ব নির্ণয় করার পদ্ধতি। তাহলে একটা প্রশ্ন দেখা যাক, দেখো কি বলেছে, x1, y1 বিন্দু থেকে
এত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কত। তাহলে টেকনিকটা কি, প্রথমে রুট ওভার চিহ্ন দেবো, তারপরে রুটের ভেতরে বৃত্তের সমীকরণটাকে আমরা সিদ্ধ করব। তাহলে এক্স এর জায়গায় x1, y এর জায়গায় y1 সিদ্ধ করে তোমরা পাশে লিখে দেবে একক। এইভাবে আমাদের কি করতে হয়, একটি বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য কি করে নির্ণয় করতে হয়। আচ্ছা, এইবার অনেক সময় না এই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ দেওয়া থাকে বৃত্তের সমীকরণে, তখন আমাদের কি করতে হয়, এখন আমরা যে অঙ্কটা দেখতে চলেছি সেখান থেকে শিখবো। তো এখানে প্রশ্ন বলেছে 2, -2 বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো বৃত্তের সমীকরণের মধ্যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এই দ্বিঘাত রাশি দুটির সাথে একটি সংখ্যা 3 গুণ আছে। তো আমাদের কি করতে হয়, যদি কোনো সংখ্যা গুণ থাকে তাহলে তাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যেতে হয়। তো এখানে 3 দিয়ে আমরা কি করব, পুরো সমীকরণটাকে ফার্স্টে ভাগ করে দেব। তো পুরো সমীকরণটাকে ভাগ করে দেওয়ার পরে এই আকৃতি দাঁড়ালো। তারপরে আমরা 2, -2 বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করব এবং প্রতিটি এক্স এর জায়গায় আমরা লিখব 2 আর প্রতিটি ওয়াই এর স্থানে আমরা লিখব -2, যার ফলে আমাদের ক্যালকুলেশন করার পরে স্পর্শকের দৈর্ঘ্য কত এলো, 3 একক চলে এলো। তো এইভাবে আমরা একটি বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো, যে কোনো বৃত্ত সমীকরণই দেওয়া থাকুক না কেন, তাই না। তো এই ছিল আজকে আমাদের পার্ট 1-এর ক্লাস। পার্ট 1-এ আমি তোমাদের শুধু শেখালাম বেসিক জিনিসটা কী করে করতে হয়। তো এই বেসিক জিনিসের উপর ভিত্তি করে তোমাদের বইয়ের মধ্যে প্রচুর অঙ্ক আছে। আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা সবাই প্রথমে এই বেসিক জিনিসগুলো শিখে বইয়ের মধ্যে থাকা বেসিক ছোটো ছোটো অঙ্কগুলো তোমরা ফার্স্টে শিখবে। অর্থাৎ তোমরা এমসিকিউ পেয়ে যাবে, তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীও এই টেকনিকের মাধ্যমে করতে পারবে, তাই না। তাহলে তোমরা এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের অঙ্কগুলো বাড়িতে অভ্যেস করো, দেখবে এই টেকনিকে আজকে যেভাবে আমি শেখালাম সেইভাবে অঙ্কগুলো খুব তাড়াতাড়ি এবং খুব সহজে হয়ে যাচ্ছে। এবং অবশ্যই আমি আজকে যে সমস্ত নিয়মাবলীগুলো বলে দিয়েছি অঙ্ক করার ক্ষেত্রে, সেই নিয়মাবলীগুলি খেয়াল রাখবে, দেখবে তোমাদের অঙ্ক করতে কোনো রকম ভুল হবে না। তাহলে আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো কী করে করতে হয়। আগামী পার্ট 2 এবং পার্ট 3-তে দেখবে আমরা আরও বড় বড় অঙ্ক করব এবং সেই বড় বড় অঙ্কগুলো তোমাদের করতে তখনই সুবিধা হবে যখন তোমরা এই প্রসেসে অঙ্কগুলো অনেকগুলো করে ফেলবে তখন। তাহলে বাড়িতে অবশ্যই আজকে যা শিখলে সেটার উপর বেস করে এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো বাড়িতে নিজে অভ্যেস করবে এবং আমি পার্ট 2-তে নিয়ে আসবো তখন বড় বড় অঙ্কগুলো নিয়ে আসবো। তো নেক্সট দিন আমরা পার্ট 2 আনতে চলেছি, আশা করব তার মাঝে তোমরা বাড়িতে অতি সংক্ষিপ্ত এবং এমসিকিউ এর অঙ্কগুলো করে ফেলবে। তো ঠিক আছে, আজ আর দেরি নয়, চলো টাটা, বাই বাই, ভালো থাকো সবাই।